যুদ্ধবন্ধে শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। শুক্রবার সুইজারল্যান্ডের চুক্তি সই, বাজেয়াপ্ত অর্থ সম্পদ অবমুক্ত করতে চায় তেহরান। স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে জোর দিচ্ছে বিএনপি। 3টি মানদণ্ডে হবে চূড়ান্ত নির্ধারক। জোটবদ্ধ ভোটের চিন্তাও আছে নীতি নির্ধারকদের। দলের যেটা সিদ্ধান্ত হবে, দলের কেউ সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। স্থানীয় সরকারের বেলায় অনেকগুলো বিষয় থাকে, আঞ্চলিকতার বিষয় থাকে, গোষ্ঠীগত ব্যাপার থাকে। ময়মনসিংহের খাদ্য গোডাউনে জেলা প্রশাসনের অভিযান। ওএমএস এর 250 মেট্রিক টন গম জব্দ হলেও কাগজপত্রে নেই হিসাব। মালিক ব্যবস্থাপকের কথায় চরম গর্ব। বাকি আছে কিনা না টোটালটা আয়া পড়ছে, এটা আমার একটু দেখে তারপরে আপনাকে আমার বলতে হবে। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে, আপনি ধরুন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার মানে অফিস খোলা, এখানে শুরু চলতেছে। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন, তবে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী পদমর্যাদায় কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য, তবে রোববার বিকেল 3:20 সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনার খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহফুজ মিশু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিশু, উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কখন ঢাকা পৌঁছাবেন এবং কি হয়েছিল তার সাথে, এই বিষয়ে সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য কি একটু জানাবেন আমাদেরকে? জ্যোতি, শেষ থেকে শুরু করি। এখন পর্যন্ত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন। তিনি এই বিষয়ে কোনো কথা এখনো বলেননি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, যিনি 9:30টার দিকে মন্ত্রণালয়ে আসেন, তার সঙ্গে আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী ছিলেন, তিনিও কথা বলার চেষ্টা করেছেন। আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। দিল্লিতে বাংলাদেশের যে হাইকমিশন, তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমরা বক্তব্য চেয়েছিলাম, সেখান থেকেও পাইনি। এমনকি ঢাকার যে ভারতীয় হাইকমিশন, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, আনুষ্ঠানিকভাবে তারা কোনো পক্ষ এখন পর্যন্ত কিছু আমাদেরকে জানাননি। কিন্তু যেটি ঘটেছিল সেটি হচ্ছে ইন্ডিয়ান ওশান ড্রিম কনফারেন্স, আয়োরা, যে কনফারেন্সটি 4 দিন ব্যাপী ছিল, সেটিতে যোগ দেওয়ার জন্য সরকারের তথ্য এবং পলিসি বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ডাক্তার জাহিদুর রহমান, তিনি গতকাল বিকেলে 3:20 যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সেটিতে তিনি দিল্লিতে রওনা করেন। দিল্লিতে পৌঁছানোর পরে তিনি যখন ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে যান, তখন আগে থেকেই তার পাসপোর্ট দেওয়ার পর যে ঘটনাটি ঘটে, তিনি অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করছিলেন, অর্থাৎ তিনি সরকারের উপদেষ্টা হওয়ার পরেও এখন পর্যন্ত কূটনৈতিক পাসপোর্ট নেননি বা নেওয়া হয়ে ওঠেনি। কেন নেননি সেটি ভিন্ন আলোচনা। ফলে তখন তারা সেই পাসপোর্টটি দেখার পরে দিল্লির ইমিগ্রেশন সূত্র থেকে আমরা যেমনটা জানতে পারছি যে তারা দেখায় যে এই পাসপোর্টটি নিয়ে দিল্লির অর্থাৎ ইন্ডিয়ান সরকারের প্রশাসনিক কিছু আপত্তি রয়েছে। এটার কারণ হিসাবে ধারণা করা যেতে পারে যে অন্তর্বর্তী সরকারের আগে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের আগে পরে ডাক্তার জাহিদুর রহমান তার জাহেদ স্টক যে ইউটিউব পেজ, সেখানে যে সমস্ত তিনি তার যে সমস্ত ভিডিও আপলোড করতেন, যে সমস্ত বিবৃতি দিতেন, সেগুলোর কোনোটি নিয়ে ভারতীয় সরকারের আপত্তি থাকতে পারে। এবং তারই পরিপ্রেক্ষিতে সেই সময় কিন্তু ভারতে বাংলাদেশের অন্তত 11 জন ইনফ্লুয়েন্সারের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়। সেই তালিকায় ডাক্তার জাহেদেরটিও ছিল। ফলে সেটি এখনও সেই তালিকা থেকে উইথড্র হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেহেতু ডাক্তার জাহিদ সরকারি সফরে যাচ্ছিলেন, ফলে স্বভাবতই দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের হাইকমিশনের নিজে দিল্লি এয়ারপোর্টে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটা পর্যায়ে গিয়ে বিষয়টা ভোগান্তির পর্যায়ে চলে যায় এবং
প্রায় রাত 11:30টার দিকে ডাক্তার জাহিদুর রহমান সিদ্ধান্ত নেন যে তিনি আর ভারতে যাবেন না, প্রবেশ করবেন না আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ তার পাসপোর্টে কোনো সিল দেওয়া হয়নি। যেটি আরও জানা গেল, আমরা ঢাকার ভারতীয় হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 সূত্র থেকে নিশ্চিত হতে পেরেছি ডাক্তার জাহিদুর রহমান ভারতের ভিসা নিয়ে যাননি, তিনি সার্ক ট্রাভেল এক্সামশন যে স্টিকার সেটি নিয়ে সফর করছিলেন। ফলে আনুষ্ঠানিকভাবে ঢাকার ভারতীয় হাইকমিশন দাবি করছে যে তারা তার ভিসা আবেদন পাননি, যেটি সত্যও বটে, কিন্তু তিনি যে সফর করছেন সেটি তাদের না জানার কথা নয়। পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশন সেখানে কর্মরত বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সি তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ফলে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তৎক্ষণাৎ উপদেষ্টা ডাক্তার জাহিদ কিভাবে ঢাকায় ফিরবেন সেটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়। এবং যেহেতু ঢাকা দিল্লি ফ্লাইটের সংখ্যা কম এবং তারপরে আর সরাসরি কোনো ফ্লাইট ছিল না, এমনকি কলকাতা হয়ে ইন্ডিগোর একটি ফ্লাইট ছিল, সেটির টিকিট প্রথমে কাটা হয় এবং এরপরে একটা একটা করে অন্তত 4টি টিকিট মালয়েশিয়া হয়ে অর্থাৎ কুয়ালালামপুর হয়ে এরকম টিকিটও কনফার্ম করে বাংলাদেশের দূতাবাস তথা হাইকমিশন দিল্লিতে। শেষ পর্যন্ত তিনি শ্রীলঙ্কার একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ সময় রাত 1টায় অর্থাৎ দিল্লি সময় 12:30টায় তিনি সেই ফ্লাইটে উঠেন এবং তিনি ধারণা করা হচ্ছে এখন থেকে হয়তো 5-7 মিনিট অর্থাৎ 11:20-25-এর ভিতরেই তিনি ঢাকায় অবতরণ করবেন। যে ঘটনাটি ঘটছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা খুব নিশ্চিত না, কিন্তু আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল। তারপরে এই ঘটনাটি কেন ঘটলো সেটি নিশ্চিতভাবেই বাংলাদেশের সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। এবং আমরা ধারণা করছি বিষয়টি নিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে কথা বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন, পররাষ্ট্র সচিব বিষয়টি দেখভাল করছেন এবং সরকারের অবস্থান কি এবং এই পরিপ্রেক্ষিতে সরকার কোনো সিদ্ধান্ত নেবেন কিনা সেই সব বিষয়গুলো নিয়ে আমরা ধারণা করছি পরবর্তী সময় আপনাদেরকে আরেকটু তথ্য জানাতে পারবো। জ্যোতি। মিশু, আপনাকে ধন্যবাদ। অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র ইরান। উভয় পক্ষই নিশ্চিত করেছে এই তথ্য। মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে শুক্রবার সুইজারল্যান্ডে 2 দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। গভীর রাতে এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে বন্ধ হবে সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সমঝোতা হয়ে গেছে, খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী। পরে আরেক পোস্টে ট্রাম্প জানান শুক্রবার চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই খুলবে প্রণালী, শুরু হবে তেল সরবরাহ। অঞ্চলটি ঘিরে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও জানান তিনি। তেহরান জানিয়েছে শর্তভঙ্গ না হলে পরবর্তী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য পরবর্তী ধাপের আলোচনা হবে। প্রথম ধাপে 14 দফা সমঝোতা স্মারকের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে তেহরানের অন্যতম শর্ত অবমুক্ত করতে হবে বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানি অর্থ সম্পদ। শান্তি চুক্তির দ্বার প্রান্তে গিয়েও এই ইস্যুতে দর কষাকষি চালিয়ে গেছে তারা। হিসাব মতে ইরানের অস্ত্র চুক্তি, জ্বালানি রপ্তানি সহ নানা খাতে প্রায় $120 বিলিয়ন অর্থ আটকা বিভিন্ন দেশে, যা ছেড়ে দেওয়া হলে স্থিতিশীলতা ফিরতে পারে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানিদের জীবনে। ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসতে শুরু থেকেই 2টি শর্তের ওপর জোর দিয়ে আসছে তেহরান, যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জব্দকৃত অর্থ ও সম্পদ অবমুক্ত করা। সাম্প্রতিক হিসেব অনুযায়ী বিভিন্ন দেশে বাজেয়াপ্ত তেহরানের অর্থ সম্পদের পরিমাণ প্রায় $120 বিলিয়ন, যা দেশটির মূল অর্থনীতির প্রায় 1/3 সমান। তবে এই সম্পদের খুব সামান্য অংশ রয়েছে ওয়াশিংটনের হাতে। তেহরানের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় $12 মিলিয়ন মতো সম্পদ বাজেয়াপ্ত সবচেয়ে কাছের প্রতিবেশী কাতারের কাছে। এছাড়াও আনুমানিক $7 বিলিয়ন ভারতে, $6 বিলিয়ন ইরাকে, লুক্সেমবার্গ ও জাপানে রয়েছে প্রায় $1 বিলিয়ন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশে জব্দ রয়েছে ইরানের অর্থ সম্পদ। বিদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলোতে থাকা এই তহবিল এসেছে তৃতীয় কোনো দেশের কাছে জ্বালানি রপ্তানি বাবদ। বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব, আন্তর্জাতিক লেনদেনে ডলারের একচেটিয়া আধিপত্য ও কঠোর নিষেধাজ্ঞার শঙ্কায় জ্বালানি আমদানিকারী প্রতিষ্ঠানগুলো বাধ্য হয় তেহরানের অর্থ জব্দ করতে। ফলশ্রুতিতে নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে চরম অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি জ্বালানিতে সমৃদ্ধ ইরান। অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে চরম মুদ্রাস্ফীতিতে বিপর্যস্ত হয়ে উঠেছে ইরানিদের জীবন। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন।
তেহরানের দাবি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিক্ষোভের কারণে চরম ক্ষতিগ্রস্ত হওয়া দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজন এই অবরুদ্ধ তহবিল, যা দেশের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মুদ্রার মান স্থিতিশীল করবে, কমাবে জনসাধারণের অসন্তোষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপের ঘোষণা না হলেও প্রার্থী বাছাইয়ে তোড়জোড় বিএনপির অভ্যন্তরে। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী চূড়ান্ত ঠিক করা হয়েছে 3টি মানদণ্ড। পাশাপাশি সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ে জোটবদ্ধ ভোট করার চিন্তা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। সিনিয়র নেতারা জানান, স্থানীয় নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে দলীয় সাংগঠনিক সভায় সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। আরফিন শাকিলের রিপোর্ট। স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, এমনকি নির্বাচন কমিশনের প্রস্তুতিও দৃশ্যমান নয়। তবে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত আছে সরকারের। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সরকারের এমন বার্তা এরই মধ্যে দলের তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে, আর এতেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীরা। অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি, নতুন করে আর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমরা মাঠে আছি, জনগণের সাথে মিলেমিশে জনগণ যেভাবে চায় সেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করতেছি। প্রার্থী তো অনেকেই থাকবে, কিন্তু দলের হাইকমান্ডের তো একটা সিদ্ধান্ত থাকবে যে হচ্ছে জনগণের কাছে জনপ্রিয় যে নাগরিকদের মধ্যে যার পপুলারিটি আছে, অবস্থান রয়েছে। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী থাকেন, কিন্তু এক একটি ইউনিয়ন পরিষদেই বিএনপির এমন সমর্থন চান অন্তত 4 থেকে 5 জন, যাদের কেউ সংসদ সদস্যের অনুগত, কেউ বা ভিন্ন ভিন্ন বলয়ের। পাশাপাশি জামায়াত, এনসিপির একক প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রার্থীরাও থাকবেন ভোটের মাঠে। এমন বাস্তবতায় কৌশলী ভূমিকায় বিএনপির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের বেলায় অনেকগুলো বিষয় থাকে, আঞ্চলিকতার বিষয় থাকে, গোষ্ঠীগত ব্যাপার থাকে, এই খালের ওই পার এরকম বিষয়গুলোও থাকে। সেদিক থেকে বিবেচনা করলে এখানে বহুবিধ উপাদান বিদ্যমান। সেই দিক বিচার বিশ্লেষণ করেই আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা সিদ্ধান্ত দেবেন। জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, সেরকম যদি 3 জন থাকে, তার মধ্যে দলের প্রতি যার কন্ট্রিবিউশন বা স্যাক্রিফাইস বেশি, যদি তার মধ্যেও 2 জন পাওয়া যায়, তাহলে তার মধ্যে যিনি অধিকতর যোগ্য, এরকম নানান কিছুই ক্রাইটেরিয়া বিবেচনা করে দেওয়া হবে। দলের যেটা সিদ্ধান্ত হবে, দলের কেউ সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। সেটা এমপি হোক, সেটা দলের সিনিয়র নেতা হোক বা জুনিয়র নেতা হোক, যাই হোক। রাজধানীর কেআইবিতে বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মনোভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পষ্ট জানান, আগের সরকারের মতো প্রশাসনিক বা দলীয় প্রভাবে কাউকেই বিজয়ী করে আনার সুযোগ নেই। তাই আগেভাগেই বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সভায় স্থানীয় সরকার নির্বাচনে যুগপৎ শরিকদের ছাড় দেওয়ার বিষয়টিও সামনে আসে। দলের থেকে আমরা যাতে সমর্থন দেব, তার মধ্যে অন্য দলের লোকও থাকতে পারে, যেমন আমরা সংসদ নির্বাচনে যেমন আমরা দিছি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য রাজনৈতিক পরীক্ষা। তাই ভোট বিতর্কমুক্ত রাখা সরকারের সামনে যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকার প্রমাণ হিসেবে বিপুল বিজয়েরও বিকল্প নেই। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিং চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরাতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের পুশিং চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়েছে 9 নারী, পুরুষ ও শিশু। বিজিবি জানায়, রোববার ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়, ফলে 24 ঘন্টা ধরে তারা সেখানেই আটকা। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন বিজিবি। এদিকে জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে এক বৃদ্ধকে সরিয়ে নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধকে ভারতীয় সীমান্তে বসিয়ে রাখা হয়। পরে রাত 9টার দিকে তাকে সরানো হয়। এর আগে পুশিনের খবরে সকাল থেকে রাত পর্যন্ত পাহারা দেয় বিজিবি এবং স্থানীয় লোকজন। চুয়াডাঙ্গার
দামুর হুদার দর্শনা সীমান্তে জড়ো করা ১১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। পরবর্তীতে সীমান্তের শূন্যরেখা থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। এর আগে রোববার ভোরে দর্শনা সীমান্ত দিয়ে শিশু ও পুরুষ সহ ১১ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহলরত সদস্যরা গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বাধ্য হয়ে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের নিয়ে যায় বিএসএফ। ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে নির্দিষ্ট মজুদের বাইরে মিলেছে ২৫০ মেট্রিক টন গম। তবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালালেও রহস্যজনক কারণে তা সিলগালা না করেই স্থান ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে প্রশাসনের ভূমিকাতে প্রশ্ন উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে গোডাউন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মিল মালিকের বক্তব্যেও মিলছে চরম গরমিল। এই খাদ্যশস্য OMS কর্মসূচির মাধ্যমে স্বল্প মূল্যে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে আকস্মিক অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ৩০ নম্বর গোডাউনে তল্লাশি চালিয়ে মেলে ২৫০ মেট্রিক টন গম। তবে অফিসিয়াল স্টক রেজিস্টারে নেই বিপুল পরিমাণ গমের কোনো হিসাব। গত ৮ জুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের স্বাক্ষরে দুটি উপবরাদ্দের আদেশে তালুকদার ফ্লাওয়ার মিলের নামে ৩৮০ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। শর্ত অনুযায়ী ১১ জুনের মধ্যে এই গম উত্তোলন করার কথা, কিন্তু নথিপত্র বলছে নির্ধারিত সময়ে ৩৮০ মেট্রিক টন গম বুঝে পেয়েছে তালুকদার ফ্লাওয়ার মিল। অভিযোগ, কাগজে কলমে গম উত্তোলন দেখানো হলেও বাস্তবে ২৫০ মেট্রিক টন গম সরকারি গোডাউনেই রেখে দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল সরকারি গম বাইরে চড়া দামে বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়া। অবশ্য বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের দাবি ভিন্ন। আমরা মাল দিতে পারতাম, তারা গাড়ি দেয় নাই, এই জন্যই আমাদের নিয়মের ব্যত্যয় ঘটছে আর কি, এটা তাদের ব্যর্থতা। খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকের দাবি ১১ জুন বৃহস্পতিবার হওয়ায় একদিনে পুরো মালামাল ওই মিলকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই বাকি গম গোডাউনে রয়ে গেছে। এখানে এখনো কিছু রয়ে গেছে, জাস্ট এইটুকুই। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে। আপনি ধরেন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার মানে অফিস খোলা, এখানে শুরু চলতেছে। যমুনা টিভির হাতে আসা নথি বলছে ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার বন্ধের দিনও গোডাউনের কার্যক্রম চলছিল। এসব তথ্যের সত্যতা যাচাইয়ে তালুকদার ফ্লাওয়ার মিলের মালিক মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হয়। বেরিয়ে আসে খাদ্য সংরক্ষণাগার ব্যবস্থাপকের দেয়া তথ্যের চরম অমিল। মোশাররফ হোসেন প্রথমে দাবি করেন তিনি ৩৮০ মেট্রিক টন গমের পুরো চালানি বুঝে পেয়েছেন, পর মুহূর্তেই সুর পাল্টান। আমার এই সেকশনের আলাদা লোক আছে, কথাটা কি কইছে বুঝছেন? এখন মাল বাকি আছে কিনা ৫ টন ১০ টন বা ২০ টন বাকি আছে কিনা, না টোটালটা আয়া পড়ছে, তো এটা আমার একটু দেখে তারপরে আপনাকে আমার বলতে হবে। বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের সাথে সাংবাদিকদের কথা বলতে বাধা দেন ব্যবস্থাপক এরশাদুর রহমান খান। উল্টো পুরো দায় চাপিয়ে দেন মিল মালিকের ঘাড়ে। আচ্ছা ঠিক আছে, যাও বাইরে বলুন। অভিযানের এক পর্যায়ে উদ্ধারকৃত ২৫০ মেট্রিক টন গম সিলগালা না করেই গোডাউন এলাকা ত্যাগ করতে থাকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিয়মের কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি। ২৫০ বস্তা যেটা মালিক না, সেটা হচ্ছে ১৮০ টন যাওয়ার কথা একজনের পক্ষে। ওনাদের কিছু ৪৫ টন এখনো যায় না, কিন্তু গাড়িতে লোড করা আছে ২০ টন। ওনারা দাবি করছেন যথাযথ সময়ে যাবে। আমরা দেখলাম যে যেগুলো যাওয়ার কথা টাইমলি দেরি হচ্ছে একটু। অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের চাপে অভিযানের সময় ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। সংশ্লিষ্টদের দাবি সরকারি খাদ্যশস্য আত্মসাতের চেষ্টার সঠিক তদন্ত হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রাম, যা গোবরগাড়ি হাড়ভাঙ্গা কবিরাজের গ্রাম নামেই বেশি পরিচিত। এই গ্রামের এক একটি বাড়ি যেন হয়ে উঠেছে এক একটি হাসপাতাল। দেশের নামি দামি স্থানে চিকিৎসা না নিয়ে হাড়ভাঙ্গা রোগীরা চিকিৎসা নিচ্ছেন এখানে। প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন শতাধিক চিকিৎসা কেন্দ্র কি করে দিনের পর দিন চলছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। পায়ের হাড়ভাঙ্গা রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসা শুরু করেছেন কবিরাজ আব্দুল মান্নান। প্রথমে তেল মালিশ, তারপর পায়ে গাছ বেঁধে দেওয়া হয় পাতা থেরাপি।
শুধু আব্দুল মান্নানই নন, এ পদ্ধতিতে সকল ধরনের জটিল কঠিন হাড়ভাঙ্গা রোগীর চিকিৎসা করেন একই গ্রামের শতাধিক ব্যক্তি। গ্রামের প্রবীণরা জানান ৮০ দশকে বিনা পয়সায় কবিরাজি শুরু করেন গ্রামের আবুল হোসেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে গ্রামটির ভ্যান চালক দিনমজুরও নিজ বাড়িতে হাসপাতাল খুলে কবিরাজ বনে যান। মান্নান কিন্তু আমাদের বাড়িতে কাজ করতেছিল এক সময়, দীর্ঘদিন কাজ করেছে, আস্তে আস্তে ২০ টাকা থেকে ১০০ টাকা। আর এইসবগুলো দেখে যে এই গ্রামের ভ্যানালা বা সাধারণ জনগণ তাবলের বাড়িতে সব গাছ ছিল, সব গাছ গুছাই লিয়ে যায়, চুরি করে লিজে লাগা, ওরাও শুরু করে। এখন গ্রামটিতে কবিরাজের সংখ্যা শতাধিক। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসছেন হাড়ভাঙ্গা রোগীরা। তারপর রীতিমতো চুক্তি করে মাসব্যাপী কবিরাজদের বাড়িতে থেকেই চলে চিকিৎসা। রোগী ও তাদের স্বজনদের কথায় মেলে এর সাথে জড়িয়ে থাকা দালাল চক্রের ইঙ্গিত। আমার নাম হচ্ছে সুমন, বাসা আমার দর্শনা। আমার ঢাকাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। আমরা এখানে নিয়ে আসি ১ মাসের কন্ট্রাক্টে ১৮,০০০ টাকা কন্ট্রাক্ট। আমরা এখানে আমাদের বাড়ির কাছে লোক আছিল, তারা হাত পা ভাঙেছিল, এখানে এসে সারেছিল, তাই আমরা এখানে এসেছি। এই টাকাটা যদি ডাক্তারের সাথে চিকিৎসা হতো, আল্লাহ আমি একটা ভালো হতো। কবিরাজদের কথায় মেলে বিস্ময়কর আরও তথ্য। তাদের মধ্যে অনেকে হাড় ভেঙে গুঁড়ো হওয়া রোগীকে নিমিষেই সুস্থ করে দেন, আবার কেউ কেউ ঝাড়ফুঁক, তেল মালিশ আর পাতা দিয়ে ভাঙা হাড় জোড়া লাগান। কেউ বা হাড় ভাঙা চিকিৎসার কাজে ব্যবহৃত গাছ না চিনেই কবিরাজ বনে গেছেন। ২০০৪ সাল থেকে আমি কর্মজীবী, এই কর্মে লিপ্ত। ভাঙা যেখানকার ভাঙাই হোক, ভাঙা আমি জোড়া দিই। হ্যাঁ, ২০,০০০ আছে, ৩০,০০০ আছে, ২৫,০০০ ভাঙার পর মেসেজ করে টাকা আমালা যা আছে সব দিই। পাতার নাম আমার জানা নাই, তবে আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে। চিকিৎসকরা বলছেন কবিরাজি পদ্ধতিতে হাড় জোড়া লাগানোতে কিছু ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে গ্যাংগ্রিন হয়ে যায়, পরে হাত পা কেটে ফেলতে হয়। অনেক সময় ভুল ব্যান্ডেজের কারণে হাত বা পা কার্যকারিতা হারায়। তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না, তারা চিকিৎসার এই প্রসিডিউরও জানেন না। তাদের এই অপচিকিৎসার ফলে যেসব ঘটনা ঘটবে, প্রথমত হচ্ছে পঙ্গুত্ব বরণ করবে, স্থায়ীভাবে তারা হচ্ছে কর্মক্ষমতা হারাবে। এসব অপচিকিৎসার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করে, এইটা আমি যতক্ষণ আছি নাটোরে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২১ সালে গ্রামটিতে সমন্বিত অভিযান চালিয়েছিল সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এর কিছুদিন অপচিকিৎসা বন্ধ থাকলেও সঠিক নজরদারির অভাবে আবার সেই অপতৎপরতা পুরো দমে শুরু হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ। আমেরিকার মাটিতে পা রাখল ইরান জাতীয় ফুটবল দল। দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পরই ক্যালিফোর্নিয়ার কারসনে প্রথম অনুশীলনে নামে ইরান দল। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। মেক্সিকোর টিজুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় তারা। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অ্যারিজোনা থেকে নিজেদের ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়েছিল দলটি। গ্রুপ জি এর এই ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড এর আগে কখনোই বিশ্বকাপে মুখোমুখি হয়নি। তবে চলমান যুদ্ধ এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের উপস্থিতিতে আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরের খবরের মাঝে এই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। দর্শক, এই ছিল যমুনা নিউজে